যিনি বিচারকের রায় দিয়েছেন তিনি কেসটা প্রথমে শুরু করতে কলকাতা পুলিশের যে টালবাহানা, প্রমাণ লোপাটের চেষ্টা বা কলেজ কর্তৃপক্ষের যে গাফিলতি, তারপরে সিবিআই নেয়ার পরও সিবিআই যে তদন্তকারী অফিসার তিনিও যে তেমন কিছু তদন্ত করেননি, যা পেয়েছেন সেগুলোকে সাজিগুজি দিয়েছেন, এসব কথা বলেছেন। কিন্তু তারপরেও তিনটে ধারাতে দোষী সাব্যস্ত করেছে। এখন আইনের পরিভাষায় কোনো একটা অপরাধ যখন সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তখন দোষী সাব্যস্ত হয়। সামান্যতম সন্দেহ থাকলে সেই যে সন্দেহের সুবিধাটা আসামি পায়। তো এখানে তিনটে ধারাতে দোষী সাব্যস্ত হয়েছে। তার দুটো ধারায় ৬৬ নম্বর ধারাতেও মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন কারাদণ্ডও আছে। ১০৩-এর ১ ধারাতেও মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন কারাদণ্ডও আছে। এখন বিচারক পুরো কেসটা দেখে সব কিছু বিবেচনা করে মনে করেছেন যে এখানে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিলেই ঠিক হবে, তিনি সেই রায় দিয়েছেন। অনেকে ফাঁসি চাইছেন বিভিন্ন কারণে, বিভিন্ন লোক, কিন্তু আমার মনে হয় ফাঁসি হলে তো একদিনই শেষ হয়ে যেত, যা কষ্ট হওয়ার। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬৬ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড মানে ওখানে পরিষ্কার বলা আছে যাবজ্জীবন মানে বাকি জীবনের মৃত্যু পর্যন্ত। অর্থাৎ এই যে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া মানে মৃত্যু পর্যন্ত তাকে জেলে থাকতে হবে, এটা কিন্তু খুবই কঠিন সাজা। আমার ব্যক্তিগত মত, অন্য কেউ এর সঙ্গে দ্বিমত হবে। হ্যান্ডেল করার জন্য তো ফাঁসি দিয়ে দিত। ফাঁসি দিয়ে দিলে তিনি আর কোনো কথা বলতে পারতেন না, তার কাছ থেকে আর কিছু জানার থাকতো না। যেমন ভিকটিম ডাক্তারের, তার দ্বিতীয়বার পোস্টমর্টম করার যাতে আর কোনো সুবিধা না থাকে, তার জন্য পার্টির লোকেরা, পুলিশের লোকেরা ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে শ্মশান আগে থেকে যে ডেড বডিগুলো ছিল তাদের আগে এটাকে পুড়িয়ে দিলে, একই কারণে যে ওইটার আবার পোস্টমর্টম করে যাতে নতুন কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায়। তো এখানে ফাঁসি দিয়ে দিলে তো মিটে যেত। অতএব এই ধামাচাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে, এটা আমি মনে করি। বরং এখানে সঞ্জয় বেঁচে থাকলে, সঞ্জয় যে অভিযোগগুলো করছে যে তাকে ফাঁসানো হয়েছে, পুলিশ অফিসাররা এটা সাজিয়েছেন, তো সে কথাগুলো তো বলার লোক থেকে যাচ্ছে। অতএব ধামাচাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে, এটা আমি মনে করি। দেখুন, যে কোনো ক্রিমিনাল কেস তদন্তটা, এগুলোকে রাষ্ট্রবাদী কেস বলে। রাষ্ট্র নিজের খরচে তদন্ত করে, প্রসিকিউশন করে, কোনো সাক্ষীকে ডাকতে হলে তার খরচ দিতে হলে দেয়। তো এখানে রাজ্য তরফ থেকে তদন্তটা পুলিশ করে, কলকাতা পুলিশ করছিলেন। কিন্তু হাইকোর্ট এটাকে যখন সিবিআই কে দিয়ে দিল কেসটা, তখন এখানে আপিল করা হবে কি না বা করলে কিভাবে করা হবে সেটা সিবিআই এর অধিকার আছে, আর যে ভিকটিমের পরিবারের লোকজনের অধিকার আছে। আর অন্যদিকে আসামির অধিকার আছে যে তার যাবজ্জীবন কারাদণ্ড, যে তিনি হাইকোর্টে যেতে পারেন যে আমার সাজা হওয়ার কথা নয়, আমার সাজা মাফ করে। কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের কাছে তদন্ত থাকলে আমরা ফাঁসি করিয়ে দিতাম। এই কথাটাই তো আপত্তিজনক। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও ফাঁসি করিয়ে দিতে পারেন না। ফাঁসি দেবেন কিনা সে রায় জজ সাহেব দেন, এবং জজ সাহেবকে সেটা ফাঁসি দেওয়া হোক, প্রসিকিউটররা বলতে পারেন, মুখ্যমন্ত্রী বলতে পারেন না। আমি তো বলছি প্রধানমন্ত্রীও বলতে পারেন না। আমাদের গণতান্ত্রিক দেশে কে কি করবে সেটা ভাগ করা আছে। তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সেটা আইনের কথা বলছেন। তিনি তো নিজে একবার উল্লেখ করেছেন যে আমি আইনজীবী। তিনি আমাকে নিয়ে গেছিলেন দিল্লিতে, ওনার সঙ্গে আমি অনেকদিন কাজ করেছি। সেই কাজের অভিজ্ঞতা থেকে জানি ওনার একটা ডিগ্রি আছে বটে। সেই ডিগ্রিটা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রির মতো কিনা আমি জানি না, কিন্তু আইন উনি কতটা জানেন সে ব্যাপারে আমার সন্দেহ আছে।
আমার ধারণায় উনি আইন তেমন বোঝেন না, জানেন না, আমি যেটা দেখেছি। তো অতএব উনি যেটা করছেন সেটা রাজনীতির জন্য করছেন না, সাধারণ মানুষ এসব বোঝে না। মুখ্যমন্ত্রী তো ফাঁসি চাইছেন, কেসটা কলকাতা পুলিশের কেস থাকলে ফাঁসি দিয়ে দিত, এই সুবিধার জন্য করছেন মুখ্যমন্ত্রী। নাহলে যদি আপিল করতেই হয়, একদিন না যেতে করার এত তাড়াহুড়ো করে করার কি দরকার ছিল? আইনজীবীরা রায়টা দেখবেন, কোথায় কোথায় আপত্তি করে আপিল করবেন, তার জন্য তো একটু সময় দরকার। তো সেটা না করে সকলের আগে উনি আপিল করতে চাইলেন কেন? সেটা ওই ভোটের জন্য, এটা ওই আসামির ফাঁসির জন্য। তদন্ত যেগুলো হয়েছে, তদন্তে যদি কোনো জালিয়াতি হয়ে থাকে সে ব্যাপারে আমার মন্তব্য করা সম্ভব নয়, কারণ আমি এটা সুপারভাইজও করিনি, তদন্ত করি। কিন্তু ওনার যে ভিকটিম ডাক্তারের যে স্তনবিন্দুতে যে লালা পাওয়া গেছে, সেটা তার সঙ্গে মিলেছে বলছে তার, অর্থাৎ যে ফরেন্সিক এভিডেন্স সেটা তার বিরুদ্ধে গিয়েছে বলছেন। এবং বিচারক জাজমেন্টে দেখবেন যে লিখেছে যে সঞ্জয় রায় যে অ্যালিবাইগুলো নিয়েছিলেন সেটা কোনোটা যুক্তিযুক্ত নয়, টেকেনি, অতএব সেই জন্য সঞ্জয় রায়ের সাজা হয়েছে। তো সঞ্জয় রায় দোষী এ ব্যাপারে সন্দেহের অবকাশ কম, কিন্তু সঞ্জয় রায় একাই দোষী এটা না, কারণ ভিকটিম ডাক্তার যেখানে ডিউটি করছিলেন সেটা রাজ্যের রাজধানীর একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে পুলিশ ফাঁড়ি আছে, সিকিউরিটি লোক নিয়োগ করা আছে। তো তার মধ্যে একজন বাইরে থেকে লোক আসলো, গেল, রেপ করলো, মার্ডার করলো, চলে গেল, এটার সম্ভাবনা খুবই কম। হাসপাতালের কিছু লোক যদি এর সঙ্গে জড়িত না থাকে তাহলে এটা হওয়া খুবই অস্বাভাবিক। এবং কলকাতা পুলিশ যেভাবে প্রমাণ লোপাট করছিলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেভাবে বিপথে পরিচালনা করার জন্য আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিলেন, ডেড বডি না বলে আনকনসিয়াস বডি বলছিলেন, মানে ডেড বডিটা দেখা গেছে 9টা, 9:30, এফআইআর হয়েছে রাত 11:15, এবং 10টা 10-এ পুলিশের কাছে যে প্রথম খবর গিয়েছে সেটা যিনি ডায়ারাইজ করেছেন তিনি তখন থানায় ছিলেন না, তিনি 3টে, 3:30 থানায় এসছেন। তারপরে রাতে 11টার সময় ওই 10টা 10 টাইম দিল্লি বলতে সম্পূর্ণ বেআইনি। এটা আমার কথা না, বিচারক তার রায়ে এ কথাগুলো উল্লেখ করেছে। তো অতএব এত সব করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য, সেটা তো নয়। তার মানে এতে আরো প্রভাবশালী লোক যুক্ত আছে, তাদেরকে এখনো কলকাতা পুলিশ তো সামনে আনেইনি, সিবিআইও সামনে আনেনি। আমি নির্দিষ্ট করে উদাহরণ, কলেজের প্রিন্সিপাল এবং লোকাল থানার ওসিকে, সন্দীপ ঘোষ কলেজের প্রিন্সিপাল নিচ্ছে, সন্দীপ ঘোষ এবং লোকাল থানার ওসি অভিজিৎ পান্ডে, সিবিআই তো তাদের অ্যারেস্ট করেছিল। সিবিআই ভারতবর্ষের সব থেকে নাম করা তদন্তকারী সংস্থা। তো তারা যদি কিছু প্রমাণ না পেয়ে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট করলো, আর অ্যারেস্ট যদি করলো প্রমাণ পেয়ে, তাহলে 90 দিনের মধ্যে চার্জশিট কেন দিতে পারলো না, তারা জামিনে হয়ে গেল। অর্থাৎ সিবিআই এর তদন্ত যে ফল সেটাও কিন্তু খুব হতাশাব্যঞ্জক। এটা এখানকার শাসক দলের নেতাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের নেতাদের সমঝোতার ফল, না যারা প্রভাবশালী লোক তাদের কাছে তো কোটি কোটি টাকা থাকে, এবং যদি সিবিআই লোকেরা সৎ না হন তাহলে তো আপনারা জানেন কি হতে পারে তার ফল, সে ব্যাপারে সন্দেহ থাকতে পারে। কিন্তু কোথাও যে কিছু একটা গোলমাল হয়েছে সে ব্যাপারে সন্দেহের কোথায় খুব বেশি অবকাশ নেই।